অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের নির্দেশ, 5ই ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে। রাজনৈতিক দলকে বাঁচানোর চক্রান্তে আপনার মসজিদের জায়গা হাতছাড়া হতে চলেছে, আপনার কবরস্থানের জায়গা হাতছাড়া হতে চলেছে। আপনার মমতা ব্যানার্জিকে রাজনৈতিক ক্ষমতায় রেখে গুরুদুয়ারা সম্পত্তি বেদখল হতে চলেছে। আমরা এখানে আবাদি আছে, শাশ্বত বাবুর আছে, জিজ্ঞাসা করুন দেবদেবীর নামে তাদের পূর্বপুরুষেরা যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে সেটাও আজকে লুট হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে। তাই আমরা বলি আপনারা যদি আমাদের সুযোগ দেন, আগামী দিনে যেমন আল্লাহর সরার জন্য সম্পত্তি উৎসর্গ করেছে, ওয়াকফে আওলাদ বলুন, ওয়াকফে লিলবা বলুন, যে ওয়াকফ সম্পত্তি বেদখল হয়েছে সেইগুলোকে উদ্ধার করে নিয়ে এসে আবার ওয়াকফে ফিরিয়ে দেবো। একই ভাবে মন্দির মসজিদের যেমন সম্পত্তি ফিরিয়ে দেবো, মন্দির শ্মশান দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে এই তৃণমূলের আমলে সেটা লুটপাট হয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের সাথ দেন, সাথে থাকেন, আগামী দিনে ওই দেবদেবীর নামে সম্পত্তি উদ্ধার করে যেই দেবদেবীর নামে বরাদ্দ ছিল সেই সেবায়েতের নামে আবার আমরা তুলে দেবো। আপনারা বসুন, পিছনের লোকে দেখতে অসুবিধা হচ্ছে, ফটাফট বসে পড়ুন, বসে পড়ুন। এই ভাই যারা কানে ফোন দিয়েছে বসতে বলুন, নাহলে চলে যেতে বলুন, কোনো কথা নেই। পিছনের লোকের অসুবিধা হচ্ছে, কি বলছি বুঝতে পেরেছেন না? ওইগুলো থাকে, এইখানটা অসুবিধা হচ্ছিল, ওই লোকগুলোর অসুবিধা। ঠিক আছে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। ঠিক আছে, যতটা অসুবিধা হচ্ছিল ঠিক হয়ে গেছে। তো কি বললাম, আপনাকে এখন ডিসাইড করতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কার দিকে যাবেন। সম্প্রীতি বাঁচানোর দিকে যাবেন না মমতা ব্যানার্জির রাজনৈতিক দলকে বাঁচানোর দিকে যাবেন? আপনি হিন্দু মুসলমানের ঐক্যকে রাখার দিকে যাবেন না এই বিভাজনের দিকে যাবেন? কোন দিকে যাবেন? আমি তো ঐক্যকে বাঁচানোর দিকে যাব। তো ঐক্যকে বিজেপি তৃণমূল মিলে এই হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করছে, এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সর্বোচ্চ দিয়ে লড়াই করতে হবে। 2026 সাল আছে, পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে হবে। কারণ এই বিজেপি তৃণমূল যদি পশ্চিম বাংলায় থাকে, না মন্দির সুরক্ষিত থাকবে না দেবদেবী সুরক্ষিত থাকবে। কদিন আগে দেখলেন না দক্ষিণ 24 পরগনাতে একটা ঠাকুরের গলা কেটে দিয়েছে, খোঁজ নিয়ে দেখা গেল যেটা যাকে অ্যারেস্ট করেছে সে বিজেপির একজন নেতা। আবার তৃণমূল বিজেপি বলছে নাকি ও তৃণমূলের নেতা, অর্থাৎ ওই বিজেপি তৃণমূলের মধ্যেই ঘুরে ফিরে আসছে। আমরা দেখলাম চোপড়াতে ঠাকুর সরস্বতী ঠাকুর ভাঙচুর চালিয়েছে, ওখানে বিজেপির পঞ্চায়েতের মেম্বার ধরা পড়েছে। সুতরাং এই বিজেপি তৃণমূলের হাতে রাজ্য থাকলে আমার আর আবাদির যে দিদি ভাই সম্পর্ক এরা ঠিক থাকতে দেবে না। শাশ্বত বাবুরা নওশাদ সিদ্দিকীর ভাই ভাই সম্পর্ক ঠিক থাকতে দেবে না। তাই 2026 সাল এসছে, আমাদের জীবন দিয়ে হলেও এই বিজেপি তৃণমূলকে আটকাতে হবে, এদের হাতে রাজ্য তুলে দিলে দেওয়া চলবে না। এই বিজেপি তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই বন্ধুগণ, এরা যেভাবে বিজেপির আইনকে পশ্চিম বাংলায় লাগু করেছে, মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এই চক্রান্তের জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে মাঠে ময়দানে। আইনি লড়াই করছে, আইনি লড়াই লড়ে দেবো, কিন্তু মাঠে ময়দানে লড়াই চলবে, 1 ইঞ্চি ছাড়া যাবে না। 1 ইঞ্চি ছাড়া যাবে না। আজকে ওয়াকফ মসজিদের জায়গায় হাত দিয়েছে, কালকে গুরুদুয়ারার জায়গায় হাত দেবে, তারপরে দিন গির্জার জায়গায় হাত দেবে, তারপরে দিন জাহের থান গরম থানের জায়গায় হাত দেবে, আর সর্বশেষে গিয়ে মন্দিরের জায়গায় হাত দেবে। সুতরাং এখন থেকে এটাকে বন্ধ করতে হবে। সংবিধান যেখানে সরাসরি ভাবে ধর্মচারণের কথা বলেছে, ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনার কথা বলেছে, এই আপলিমেন্টের কথা বলেছে, সেখানে মোদি তার মতো মনের মতো সংখ্যার জোর দেখিয়ে কেড়ে নিতে পারে না। সংবিধান মানুষের জন্য তৈরি, তাই মানুষই কথা বলবে। সংবিধান মানুষের জন্য তৈরি, মানুষ যখন সংবিধানের উপরে যখন আক্রমণ হবে, মানুষকে এই রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য। তাই বন্ধুগণ, মমতা ব্যানার্জির এই বিচারিতা আমরা ভুলবো? আমরা যদি মমতা ব্যানার্জি দলের লোকেরা বলে যে যুক্তরাষ্ট্রীয় পড়ে কি বলছে ও, ঠিক আছে রে বাবা, তুমি দিলেই হবে। মমতা ব্যানার্জির
দলের লোকেরা যদি বলে নওশাদ সিদ্দিকী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বোঝে না, ওই জন্য মিথ্যাচার করছে, আমি আপনাদের বলে যাই এখানে তৃণমূলের যে কটা নেতা আছে তাদের থেকে অন্তত আমি একটু হলেও বেশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটা বুঝি। আমি যদিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তারপরেও আপনাদের বলে যাচ্ছি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও এই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমার কিঞ্চিত হলেও জ্ঞান আছে। আমাকে তাদের জ্ঞান দিতে বারণ করবে। যদি আমার জ্ঞান না থাকে আপনাদের কাছ থেকে জেনে নেব, ওই তোলাবাজরা আমাকে নিশ্চিতভাবে জ্ঞান দিতে পারবে না। আমি আপনাকে জেনে নেবো, আমাদের কাছ থেকে জেনে নেবো, আমাদের আলমগীরের কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে জানবো। ভাই এটা কি হচ্ছে আমাকে বলো তো। আমি যে এসআইআর এর ফর্ম ফিল আপটা এত সহজ ভাবে করতে হবে, আমি কি কারো কাছ থেকে জেনেছি ভাই? আমি তো আপনাদের মতো শিক্ষিত মানুষের কাছ থেকে জেনেছি, তারপরে তো আমি মানুষকে বলছি। জানতে অসুবিধা কথা, আমি তো স্বীকার করছি। আমি 2-4টে বিএলও স্যারের সাথে বসেছিলাম, ইয়ারও স্যারেদের সাথে বসেছিলাম, স্যার এটা কি আমাকে বুঝিয়ে দেন তো। ওরা বুঝিয়েছে, আমি মাথায় লোড করে নিয়েছি। এবার আমি ওনার গল এখান থেকে অনেক কপি করেছি, এখানে পেস্ট করেছি। তা আমি শিখেছি তো, আমি শিখতে অনীহ নয়। আমি সব জানতা হরিদাস পাল আমি না, আমি শিখার জন্য প্রতিনিয়ত প্রস্তুত আছি। কিন্তু ওই তোলাবাজ, ওই রাজ্জাক খাকে খুনির যারা খুন করেছে ভাঙড়ের ছেলেকে, তাদের কাছ থেকে আমি শিখবো না ভাই। ওর থেকে আমি মূর্খ থাকবো। যদি মূর্খ থাকবো আমি ওদের কাছ থেকে শিখবো না। ওরা এমন শিক্ষা শিখিয়ে দেবে লাস্টে নিজের দলের কর্মীকে খুন করে ফেলবো। দরকার নেই ভাই আমার। বন্ধুগণ, কি বলতে পারে, এটা মিথ্যাচার করতে পারে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানতে বাধ্য হবে। যদি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে মানতে বাধ্যই হয়, তাহলে 6 মাস আগে কেন গল্প শুনিয়েছিলেন আমাদেরকে যে পশ্চিমবাংলায় ওয়াকফ সংশোধনী আইন আমি ইমপ্লিমেন্ট করতে দেব না? তা তখনই বলতে পারতেন। তাই নাটকটা কেন করেছিলেন? 5 তারিখের লাস্ট ডেট এই উমিদ পোর্টালে সম্পত্তি আপলোডের। তাহলে আজকে কত তারিখ? 30 তারিখ। এখনো পর্যন্ত সব সঠিকভাবে মতোয়াল্লিদেরকে ট্রেনিং দেওয়া হয় না। তাহলে কি হবে? ও তুমি তোমার ভাইপো দলের চোরের নেতাগুলোকে বাঁচানোর জন্য, যারা দুর্নীতি করেছে বাঁচানোর জন্য আমাদের ওয়াকফ সম্পত্তিকে বিজেপির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করছো না। এটা আমরা হতে দেব না, দেব না, দেব না। আর যারা আমাদেরকে বিপদের সামনে দাঁড় করিয়েছে, যারা আমাদেরকে মাছ সমুদ্রের দেশে ফেলেছে, তাদেরকে 2026 সালে জবাব দেবো আমরা। শুধু ভাঙড়ের মানুষ নয়, রাজ্যের মানুষ জবাব দেবে তো নাকি? রাজ্যের মানুষ জবাব দেবে তো নাকি? জবাব দিতে হবে, নাহলে ছাড় ওদের দেওয়া যাবে না। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাহলে তামিলনাড়ু তো আমাদের একটা রাজ্যের নাম। আমাদের দেশের রাজ্যগুলোর মধ্যে একটা রাজ্যের নাম তো তামিলনাড়ু। যদি ওদেরকে তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানতে হবে। আমি কেন বললাম যে আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোদের থেকে একটু হলেও বেশি বুঝি? তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে, যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলা শেষ হচ্ছে, অর্থাৎ ফাইনাল রায় যতদিন না সুপ্রিম কোর্টে আসছে, ওয়াকফ সংশোধনী আইন তামিলনাড়ুতে আমি বাস্তবায়ন করতে দেব না। ও হচ্ছে বাপের বেটা, ও হচ্ছে বাপের বেটা। স্যালুট জানানো দরকার তামিলনাড়ু রাজ্যের সরকারকে, ওখানকার পার্টিকে স্যালুট জানানো দরকার। ওখানে মাত্র 5% মুসলমান আছে। আপনি হয়তো ভাববেন মুসলমানদের ভোট নেওয়ার জন্য তামিলনাড়ু সরকারের কাজ করেছে, এটা নয়। সংবিধানকে বাঁচানোর জন্য তামিলনাড়ু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে ইউনিয়ন অফ স্টেট, জমি জায়গার বিষয়টা স্টেটের ম্যাটার। সেই স্টেটের ম্যাটারটা কিভাবে সেন্ট্রাল দখল করতে পারে, সংবিধানের বহির্ভূত হয়ে এই জমি জায়গাটাকে দখল করতে চাইছে, সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে। তাই সংবিধানকে বাঁচানোর জন্য তামিলনাড়ুর ডিএমকে সরকার, স্টালিন স্যার, তিনি ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ হতে দেব না, বাস্তবায়ন হতে দেব না। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলো গো? 2011 সালে 27% মুসলমান ভোট ছিল, এখন কত পার্সেন্ট? 2011 সালে আমাদের রাজ্যে 27% মুসলিম ছিল। 100 জন মানুষ থাকলে 27 জন মুসলমান ছিল। এখন সার্ভে আর হয়নি। আমি 2011 সালের কথাই যদি বলি, তাহলে যদি 27% এখন মুসলমান আছে, 27%-এর মধ্যে 22 থেকে 25% মুসলিম ভোট কে পায়? বুঝতে পারছেন? ওই 27-এর মধ্যে থেকে বলছি আমি। তাহলে এত ভোট পাওয়ার পরেও দিদি আপনার কথা ভাবলো?
এ আপনার কথা ভেবেছে? কেন ভাবেনি? ওর ভাই ভাইপোকে বাঁচানোর জন্য আপনার ভাই ভাইপোর কুরবানি দিয়ে দিয়েছে। তাই আপনার দাদুগুলোর কবরস্থানগুলো বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ওর ভাই ভাইপোকে বাঁচানোর জন্য। তাই আমাদের এগিয়ে আসতে হবে, দলবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন কবরস্থানের জায়গাকে সুরক্ষিত করব, দেবদেবীর নামে উৎসর্গীকৃত জায়গাকেও আমরা সুরক্ষিত করব। তামিলনাড়ু সরকার মাত্র 5% মুসলমান, ওখানে বুক ঠুকে বলতে পারলো কেন? এই আইনটা সংবিধানের বহির্ভূত আইন। তাই সংবিধানকে আঘাত দিয়েছে আইনে, সংবিধানের একাধিক ধারাকে আঘাত দিয়েছে। তাই সেই জন্য এই আইনকে প্রত্যাহার মামলা চলছে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট অর্ডার দেবে। জানেন শিওর তখন আমাদের ভরসা সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে অর্ডার করবে। ইন্টেরিয়াম একটা অর্ডার হয়েছে, ফাইনাল অর্ডার হবে এই আইনের বিরুদ্ধে, আমারও ভরসা। তবে আপনাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত যে আপনার বাপ দাদুর কবরটা সুরক্ষিত আছে অন্য কারো করা মামলাতে নয়, এই নওশাদ সিদ্দিকীর করা মামলাতে। আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল, ওই জন্য এখন আপনি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, আপনার বাপ দাদুর কবরটা সুরক্ষিত আছে। যতটুকু সুরক্ষিত আছে ওটাও মমতা ব্যানার্জি মামলা না করে যাতে বিহাত হয়ে যায় তার জন্য চুপি সারে অর্ডার পাস করালো। তাই আমরা এখান থেকে দাবি করছি মমতা ব্যানার্জির কাছে যে আপনি এতদিন তাহলে কেন শীত ঘুমাচ্ছিলেন? আপনি আমাদেরকে মিথ্যা কথা কেন বললেন? এতদিন কেন আপলোডের কথা বললেন না? আপনি শুধু মিথ্যাচার কেন করলেন? মুসলিম সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা কেন করলেন? এর জবাব আপনাকে দিতে হবে। আমরা আগামীকাল ওয়াকফ বোর্ডে অল্প লোক যাচ্ছি, বেশি লোক নিয়ে যাচ্ছি না, আপনাদের সবার যাবার প্রয়োজন নাই। তবে আগামী দিনে যদি কলকাতার রাজপথে আপনাদের যাওয়ার পর যাকি আমরা ওয়াকফকে বাঁচানোর জন্য, সাংবিধানিক অধিকারকে বাঁচানোর জন্য আপনারা ডাকে সাড়া দেবেন তো? মায়েরা, বাপ ভাই, মা বোন সবাইকে সাথে লাগবে, যেতে হবে। যাবেন তো নাকি? তো আগামীকাল আপনাদের সবাইকে যাওয়ার প্রয়োজন নাই, কারণ আগামীকাল আমরা একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিচ্ছি। আমরা ওয়াকফ বোর্ডকে গিয়ে বলছি এই স্বল্প সময়ে এই আপলোড করা যাবে না। তোমার সরকার বলেছিল, পশ্চিমবাংলা সরকার বলেছিল যেখানে আমাদের আইন মানব না, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, হঠাৎ করে মনে পড়ে গেল যদি এই আইনটা না মানি ভাইপোকে তাহলে তুলে নিয়ে গিয়ে তিহার জেলে ভরে দেবে। তাই ভাইপোর জন্য আপনি আমাদের উপরে কুরবানির ছুরি চালাচ্ছেন। তাই আমরা রেডি আছি এই আইনকে চ্যালেঞ্জ করার জন্য। সুপ্রিম কোর্টে মামলা করেছি, আগামীকাল সম্ভবত মামলা আছে। তারপরেও বলি আমরা ওয়াকফ বোর্ডকে গিয়ে ডেপুটেশন দিচ্ছি। 3টে দাবি সেখানে আমরা রাখবো, একাধিক দাবি রাখবো। মেন 3টে দাবির কথা আপনাদেরকে জানিয়ে দিই। আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে যাচ্ছি, অনেক রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই দলে থাকবে। আমরা গিয়ে দাবিগুলো রাখছি। একটা দাবি হচ্ছে এইটা এখনো 1 বছর টাইমকে এক্সটেন্ড করা হোক ফটোটাকে আপলোড করার জন্য। মমতা ব্যানার্জি যেটা করুক, মমতা ব্যানার্জি যেটা বলুক যে 1 বছর আরো এক্সট্রা টাইম দিতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে ওখানে যে কালামগুলো দিয়েছে, যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছে, ঠিক আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। যার ব্যক্তিগত মালিকানায় যে জায়গা আছে সেও সহজে ওই অত তথ্য খুঁজে পাবে না, টাইম লাগবে। তাই আমি 1 বছর টাইম চেয়েছি। সাথে সাথে এই উমিদ পোর্টালের সরলীকরণ করতে হবে। এর দাবি মমতা ব্যানার্জিকে সেন্ট্রালি করতে হবে। কারণ আপনি আমাদেরকে গল্প শুনিয়েছিলেন যে আপনি এই রাজ্যে ওয়াকফ আইনকে বাস্তবায়ন হতে দেব না। আপনি মোদির আইনকে বাস্তবায়ন করছেন, তাহলে সাথে সাথে আপনাকে আওয়াজ তুলতে হবে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি আওয়াজ তুলতে যদি অপরাগ হন আপনি পদত্যাগ করুন, আমাদেরকে দায়িত্ব দিন, আমরা বুঝিয়ে দেবো কি করতে হবে। আপনি রাজ্যের অভিভাবিকা, আপনাকে আওয়াজ তুলতে হবে, যে সরলীকরণ করতে হবে। আর আপনাকে দায়িত্ব নিতে হবে যেটা হেবা আছে, মৌখিক হেবা যেগুলো আছে সেইগুলোকে ওয়াকফ বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে সেইগুলোকে প্রত্যেকটাকে এনরোল করতে হবে, ইসি নাম্বার দিতে হবে। এই 3টে মূল দাবি আমরা করে আগামীকাল আমরা একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিচ্ছি। আপনাদের যাওয়ার প্রয়োজন নাই, যেদিনকে আপনাদের প্রয়োজন হবে সেই দিনকে আপনাদের যেতে লাগবে। প্রয়োজনে নবান্নে গিয়ে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব নেওয়া হবে যে আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন কেন? একের পর এক বিশ্বাসঘাতকতা করে যাচ্ছেন। মুসলিম সম্প্রদায়কে ওবিসির নামে বিশ্বাসঘাতকতা করলেন, মুসলিম সম্প্রদায়ের সাথে এসআইআর নামে বিশ্বাসঘাতকতা করলেন, মুসলিম সম্প্রদায়কে শিক্ষা দেবতার নামে বিশ্বাসঘাতকতা করলেন, 10,000 মাদ্রাসা দেব
তার নামে বিশ্বাসঘাতকতা করলেন, সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেবো তার নামে বিশ্বাসঘাতকতা করলেন, দলিত আদিবাসী হাসবে, পাহাড় হাসবে, জঙ্গল মহল হাসবে, এ নাম করে ভোট চেয়ে বিশ্বাসঘাতকতা করলেন। এই বিশ্বাসঘাতকতার জবাব প্রয়োজনে যদি আমাদের নবান্নে গিয়ে জিজ্ঞাসা করতে হয়, সেখানে যদি দিতে হয়, আপনারা যাবেন তো নাকি? আপনারা যাবেন তো নাকি? যেতে হবে, ছাড় দেওয়া চলবে না, 1 ইঞ্চি ছাড়া যাবে না। অনেক হয়েছে, অনেক অন্যায় করেছেন। ক্ষমতায় আসার আগে দলিত আদিবাসীদের জন্য অনেক মায়া কান্না কান্ত। আজকে পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নেই, আপনি 1.5 কোটি সার্টিফিকেট কোথা থেকে দিলেন? হচ্ছে আদিবাসীদের বিধায়করা না কথা বললে কি নওশাদ সিদ্দিক কথা বলা বন্ধ করে দেবে? না আবাদী কথা বলা বন্ধ করবে, না আলমগীর কথা বলা বন্ধ করবে। আমরা আওয়াজ তুলে যাব। যেমন মুসলমানদের অত্যাচার হলে, অন্যায় হলে কথা বলবো, দলিতদের উপর অত্যাচার অন্যায় হলে একইভাবে প্রতিবাদ করব। তখন প্রতিবাদের আওয়াজ কমবে না, প্রতিবাদের আওয়াজ বাড়বে তো কমবে না। কারণ আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার কথা মনে আছে? তিলোত্তমাকে যারা খুন করেছিল, ওই খুনের বিচারের জন্য পশ্চিম বাংলায় অনেক র্যালি বার হয়েছে, কিন্তু ভাঙড়ে যে র্যালিটা আমরা বার করেছিলাম, অত বড় র্যালি কেউ বার করতে পারেনি। কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল, ও যতটা বড় না র্যালি বার করতে পেরেছে, আমরা তিলোত্তমাকে আমার বাড়ির মেয়ে মনে করে আমরা ওর থেকে বড় প্রতিবাদের র্যালি বার করে দেখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আইএসএফ, এটা হচ্ছে আইএসএফ এর আপনার কনসেপ্ট। তাই বন্ধুগণ, মমতা ব্যানার্জি আমাদেরকে পুরো কি করলো, হাত পা বেঁধে মাছ সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিল। এর থেকে বাঁচবেন কি করে? বাঁচবেন কি করে? বাঁচার 2টো রাস্তা আছে। একটা রাস্তা আমি অলরেডি করে এসেছি সুপ্রিম কোর্টে গিয়ে, মাথায় আছে তো? আর একটা রাস্তা আপনাকে আমাকে রাস্তায় থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই 2টো রাস্তাতেই আপনি মাছ সমুদ্র থেকে উদ্ধার হতে পারবেন। তবে উদ্ধার আশা করছি এটাতে আমরা লড়াই করে নেব, কিন্তু দ্বিতীয়বার এই ভুল কাজটা ওনার আর করবেন, ওনাকে আর ভরসা করবেন না। আপনি শুধু অবাক হয়ে যাচ্ছে তাদের কথা শুনে, তৃণমূলের সংখ্যালঘু সমস্ত সেই সমস্ত নেতাদের কথা শুনে, যে দিদি আছে আমাদের ভাব দেখে নেবে। হ্যাঁ, তারা কোথায়? সে বেটাগুলোকে যে জিজ্ঞাসা করুন যে বাবু দিদি আছে সব দেখে নেবে, আমাদের কথা তো বাদ দাও, তোমার দাদুর কবরটাও কিন্তু দিদি হাতছাড়া করিয়ে দিল। শুধু আমার দাদুর কবর নয়, ওর দাদুর কবরটাও কেড়ে নিল। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছো? আলমগীরের দাদু মারা গেছে না বেঁচে আছে? আলমগীরের দাদু যে কবরে শুয়ে আছে, ও কবরটা তো আমরা তো তৃণমূলের লোক নাই ভাই, আমাদের তো কেড়ে নে ভাই। কিন্তু আমাদেরকে লড়াই করে গণতান্ত্রিক পক্ষে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আলমগীরদের অঞ্চলে যে বড় বড় কথা বলে, দিদি আছে সব ঠিক হয়ে যাবে, ওর দাদুর কবরটাও কিন্তু দিদি বিজেপির হাতে তুলে দিল। বুঝতে পেরেছেন যে আপনার দাদুর কবরটা বিজেপির হাতে তুলে দিতে পারে, যে আপনার ওয়াকফের মসজিদটা, ওয়াকফের জায়গাটা, মাদ্রাসাটা, ঈদগাহটা বিজেপির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালায়, সে আপনার ভোটাধিকার বাঁচাবে? এই তার ভরসা করতে পারেন? সে আপনার ভোটাধিকার বাঁচাবে? তাই আপনার ভোটাধিকার বাঁচাতে গেলে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, পা শক্ত করে থাকতে হবে, বাকিটা তো আপনাদের বিধায়ক কাছে বুঝিয়ে নেবে। তাই মাথায় থাকবে তো, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন, 3000 মিথ্যা মামলা দিয়েছিল ভাঙড় ডিভিশনে মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে একটা মামলা তারা দিতে পারতো না। মমতা ব্যানার্জি নির্দেশ করেছে, সেই জন্য মামলা দিয়েছে। তাই আজকে মামলা কেন দিয়েছিল? আমাদের আন্দোলনটাকে রক্ষার জন্য। আমরা আন্দোলন কার বিরুদ্ধে করেছিলাম? রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, আন্দোলনটা হয়েছিল কার বিরুদ্ধে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল যখন মুর্দাবাদ, মমতা তখন শুনছিল তার দাদার নামে মুর্দাবাদ স্লোগান। ওই জন্য নওশাদ সিদ্দিকীর নামে 5টা মামলা দিয়েছে। তাই সময় এসেছে, আগামী দিন শুধু মোদি মুর্দাবাদ বলবো না, মমতাও মুর্দাবাদ বলে স্লোগান তুলবো। ওই দিনকে তো আমরা মমতা মুর্দাবাদ বলিনি, বলেছিলাম আমরা ওই দিনকে শুধু বিজেপি মুর্দাবাদ বলেছিলাম, কেন্দ্রের বিজেপি সরকার মুর্দাবাদ, অমিত শাহ ধিক্কার। তো আগামী দিনে আমরা কি করব? যে অমিত শাহর নামে ধিক্কার স্লোগান দিলে যদি মমতা ব্যানার্জির বুক ফাটে, নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির সাথে অমিত শাহর ভাই বোনের খুব ভালো সম্পর্ক আছে, তাহলে ভাই আর বোনের নামে একসাথে বিজেমুল মুর্দাবাদ হবে। তাই তো নাকি গো? না কি মনে হবে কিছু হয়ে যাবে নাকি? মুদ্রার এপিট উপিট আমাদেরকে ভেবে নিতে হবে, আমাদের অধিকার বুঝে নিতে হবে। আমাদের 2026 সালে কি করতে হবে? প্রস্তুত নিতে হবে, বিজেমুলকে হারাতে হবে। কাকে হারাবেন? কটা বাজে গো?
বিজেমূলকে হারাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবার শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা এটা আমি পরে দেখবো। এটা আমাদের নাম ফোন নাম্বার দিয়ে দাও, ভালো হবে। অঞ্চলের নাম লিখে দাও। ওর নাম আমি নিই না ভাই, মিডিয়া প্রশ্ন করলে বলে বাদ দাও তো। ওর নাম নিয়ে সময় নষ্ট করবো না ভাই। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তো আমি ওরকম চুটো ফচকে নেতার বিরুদ্ধে লড়াই কিছু কথা বলে সময় নষ্ট করবো কেন? ওই ধরনের নেতা ওদের দলে 500-700 আছে। আমি সবাই উত্তর দেবো নাকি? আমি উত্তর ওদের দলের নেতারাই দিয়ে দিচ্ছি। যাক আমি ফিরে আসি। তাহলে আমাদের প্রস্তুত নিতে হবে কি, 2026 সাল আসছে, নোটিফিকেশন হবে, বাড়ির দরজায় লিখে দিতে হবে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান। মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা যখন বিজেপি দখল করতে চেয়েছিল, আপনি তখন আমাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলেন। তো আপনার ভোট আসছে, আপনি দিল্লি গিয়ে আপনার দিল্লির দাদাদের কাছে ভোট চাইবেন, আমাদের কাছে ভোট চাইবেন না। বাড়ির দরজায় লিখতে হবে, লিখা হবে। আমরা বাড়ির দরজায় লিখে দেব, ফেক এসটি সার্টিফিকেটে প্রকৃত এসটিদের অধিকার আপনি কেড়েছিলেন। আমরা যখন বলেছিলাম এসটিদের অধিকার ফিরিয়ে দাও, আমাদের নামে তখন মিথ্যা মামলা দিয়েছিলেন। তাই ভোট এসেছে আমাদের এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মুসলমান, পিছিয়ে বর্গের হিন্দু ভাইদের কাছে। আপনি আসবেন না, যান, চলে যান দিল্লিতে। হবে তো নাকি? আর কি হবে? কি হবে গো? ভয়ঙ্কর উত্তর দেওয়া হবে, প্রশ্ন হবে, উত্তরও হবে। উত্তর দিতে হবে, প্রশ্ন করতে পারবে, উত্তর দিতে পারবেন, আমরা দেব। তাই আমাদের মাথায় থাকবে তো মাদ্রাসা এরা কত বড় নির্লজ্জ, কত বড় এরা দোকান কাটা। ওয়াকাফ আইন নিয়ে আন্দোলন করলে দিল্লিতে যেতে হবে, দিল্লি পার্লামেন্ট থেকে পাস হয়েছিল বলে। আচ্ছা, ওয়াকাফ আইন নিয়ে দিল্লিতে পার্লামেন্ট থেকে পাস হয়েছিল বলে নাকি দিল্লিতে যেতে নিদান দিচ্ছে। আর এসআইআর এর নোটিফিকেশনটা কোথা থেকে হলো? কালীঘাট থেকে নাকি হলো? কোথায়? নির্বাচন কমিশনের, ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায়? দিল্লিতে। দিল্লির সদর দপ্তরে বসে যিনি হেড আছেন, তিনি এই কথাটা ঘোষণা দিলেন 12টি রাজ্যে, যেখানে কেরল, হরিয়ানা, গোয়া, গুজরাট, উত্তরপ্রদেশ কি বলতে পারবো না, আপনার কি বলে, ওয়েস্ট বেঙ্গল, 12টা রাজ্যে এসআইআর হবে। তাহলে তার কয়েকদিন পরে কি দেখলাম, প্রথম তো এই নির্লজ্জগুলো প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না, ঘেরাও হোগা। ঘেরাওয়ের পরিবর্তে তারপরের দিনে গিয়েই কলকাতার নির্বাচন কমিশনের অফিসে গিয়ে চা খেয়েছে। তারপরে যখন আমরা হই হই করছি, তখন পাবলিককে বোকা বানানোর জন্য কি করলো, আপনার করলো, একটা র্যালি বার করলো। এরা কত বড় নির্লজ্জ! এসআইআর এর বিরুদ্ধে র্যালি বার করেছে, যাও না দিল্লি গিয়ে র্যালিটা করুক, সেটা করে। নির্লজ্জ গুলো ওয়াকাফকে নিয়ে যদি আন্দোলন করতে হয়, তখন দিল্লিতে যাওয়ার নির্ধারণ দিচ্ছে। তাই জবাব কিন্তু 2026 ইলেকশনে আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো নাকি? এই নির্লজ্জ গুলো আপনার আমার কবরস্থান কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বিজেপি। আর বিজেপিকে সাথ কারা দিচ্ছে? তৃণমূল। তাই 2026 সালে বিজেপির বিরুদ্ধে কেন ভোটটা দেবো? সম্প্রীতির বিরুদ্ধে তো, ঐক্যের বিরুদ্ধে তো, দলিতের বিরুদ্ধে তো, আদিবাসীর বিরুদ্ধে তো, মাদ্রাসার বিরুদ্ধে তো, মসজিদের বিরুদ্ধে তো, কবরস্থানের বিরুদ্ধে তো, সম্পত্তি কেড়ে নেওয়ার পক্ষে তো। তা যদি বিজেপিকে আমরা এই কারণে ভোট না দিই, তাহলে ওইগুলো যারা সহজ করছে, সুযোগ দিচ্ছে পশ্চিমবাংলায় করার জন্য, সেই তৃণমূলকে ভোট কেন দেবো আমরা? একদম দিবার প্রশ্ন আসছে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল? যারা বিজেপি কখন দেখতে পেলাম? 2011-র পরে। এখানে এরকম একটু ঘাস টাস হয়েছে, পানি পড়েছে বলে, তাই তো? পানি যেখানে জমবে সেখানে ঘাস হয়, পানি বন্ধ হয়ে গেলে ঘাসও মরে যাবে। তো পশ্চিম বাংলায় 2011 সালের আগে চেষ্টা করেছে ঘাস জন্মাবার, কিন্তু পানি না থাকার কারণে জন্মাতে পারেনি। 1998 সালে পাইপলাইন তৈরি করলো বিজেপি। পাইপলাইনটার নাম হচ্ছে কি? মমতা ব্যানার্জি তৃণমূল দলটার নাম। আমি বলছি, রেকর্ড করে রাখুন, তৃণমূলের এখন নেতারা ক্যানিং
শুনে ভাঙড়ের নেতারা খুব লাপাচ্ছে, কয়েকটি নেতা, বেশি নয়, সব বুঝতে পেরে গেছে। আস্তে আস্তে তারা দেখবেন লাপানো বন্ধ করে দিচ্ছে। তৃণমূলের ভাঙড়ের নেতারা লাপানো বন্ধ করে দিচ্ছে যে না, আমার ভাত ভিত দুটোই যাবে এর পাল্লাই পড়লে, দিন দুনিয়া দুটোই যাবে, রাজ্জা খায়ের মতো অবস্থা করে দেবে। এ বুঝতে পেরে গেছে, এই জন্য সব আসতে কয়েকটা নেতা চিল্লাচ্ছে। তাদেরকে বলবো চিৎকার চেঁচামেচি না করে আজকে যেটা বলছি, যদি মিথ্যা কথা বলি, আপনাদের বড় নেতা ক্যানিং পূর্বের ওই নটোরিয়াস ক্রিমিনালকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। আমি তো মামলা করে ঠান্ডা করে দিচ্ছি, পালিয়ে বেড়াবে, দেখবেন কদিন পরে পালিয়ে বেড়াবে। আমি আমাদের মঈনুদ্দিন, আমাদের হাসান, আমাদের রেজাউলকে যারা খুন করেছে, আমি তাকে ছাড়বো না, জেলের ভাত খাওয়াবো বলে যাচ্ছি। কেউ বাঁচাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে। তুমি যতই বিজেপির নেতাদের সাথে রাতের অন্ধকারে তৃণমূল হওয়ার পর ফেস টাইমে কথা বলো না কেন, এটা মাথায় রাখবে, বিজেপি তোমাকে বাঁচাতে হবে। তৃণমূলের নেতারা বিজেপির সাথে যোগাযোগ রেখে ঘুরছে, খবর একটু আমাদের কাছে আসে। ও ভাই, ঠিক সময় এক্সপোজ করব কাকে দুধ পাঠাচ্ছ কথা বলার জন্য। সেই দুধের টিমের মধ্যে কার সাথে কখন বসে, তার মোবাইলে লোকেশন কি হচ্ছে, সব কম বেশি নওশাদ সিদ্দিকীর কাছে এসে পৌঁছাচ্ছে। যাক, যেটা বলছিলাম যে আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করবে। 1998 সালে তৃণমূল দলের তৈরি হয়েছিল। এই দলটি বিজেপি নিজে হাতে তৈরি করে দিয়েছিল পশ্চিম বাংলায় ওই পাইপলাইনের কাজ করবার জন্য। বুঝতে পারছেন কত তালিকা নোংরা? এই তৃণমূল দলটাকে কে তৈরি করেছিল? বিজেপি তৈরি করেছিল। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে তো নাকি? এখানে কলকাতা পুলিশের যারা কর্তারা আছে, এসবির লোকেরা আছে, আইবির লোকেরা আছে, হয়তো আবার তৃণমূলের নেতাদের কাছেও ভিডিওটা পৌঁছাবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলুন। 1998 সালে বিজেপির হাত ধরে বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছিল পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য। তাহলে ওই দলটাকে আমি ভরসা কোন অ্যাঙ্গেল থেকে করছি? আচ্ছা, ভরসা রাখতে পেরেছে? মাদ্রাসার জমি বাঁচানোর লড়াই আপনার পাশে ছিল? আপনার পাশে থাকেনি, তার প্রমাণ হচ্ছে এটা ওদের গর্ভে জন্ম হয়েছে। যাক, জন্ম হয়েছিল কেন? এই পাইপলাইনের কাজ করার জন্য। আপনি প্রস্তুত আছি বিজেপিকে আটকানোর জন্য। যতই আটকাই না কেন, যদি পাইপলাইনের নিয়মিত পানি আসে, ঘাস তো জন্মাবে ভাই, আর ঘাস জন্মানে গরু ছাগল আসবে। গরু ছাগলকে আটকানোর জন্য যতই আপনি বেড়া দেননি কেন, যাকে আপনি রেখেছেন বেড়াটা আগলাবার জন্য, সেই তো বেড়ার দরজা খুলে গরু ছাগলকে ঢুকিয়ে দেবে খাওয়ানোর জন্য। আপনি মমতা ব্যানার্জির ভরসা করে দেখছেন যে মমতা ব্যানার্জি কি করবে? বিজেপিকে আটকাবে। ওই তো দরজা খুলে বিজেপিকে ঢুকাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? বিজেপিকে যদি আটকাতে চান, বিজেপিকে যদি আপনি অপ্রাসঙ্গিক করতে চান, বিজেপিকে যদি 2011 সালের আগের জায়গায় ফিরিয়ে দিতে চান, বিজেপি বলে নামগন্ধ কিছু থাকবে না, বিজেপি শুধু পোস্টার হয়ে থাকবে, যদি চান আপনাকে দায়িত্ব নিয়ে তৃণমূলকে হারাতে হবে। পানি আসার লাইনটা বন্ধ করতে হবে। পানি আসার লাইনকে আপনি কেটে দেন, পানি আসা বন্ধ হয়ে যাবে। পানি না আসলে ঘাস জন্মাবে না, ঘাস না জন্মালেই ছাগল গরু আসার লাইনটাও বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, আপনারা যারা আছেন 10,000 20,000 টাকা যদি দেয় বিজেপি, আপনারা কি আপনার ভোটটা বিজেপিকে দেবেন? কেউ দেবেন? কারা কারা দেবেন না হাত তুলুন তো। আমি তো দেবো না ভাই। ঠিক আছে, আমার যদি এখানে ছুরি ঠাকায়, এখানে যদি বন্দুক ঠেকিয়ে বলে বিজেপিকে ভোট দিতে, আমি ওকে ভোট দেব না। কারণ ও আমার মাদ্রাসার বিরুদ্ধে, ও আমার মসজিদের বিরুদ্ধে, ও আমার কবরস্থানের বিরুদ্ধে, ও আমার ওয়াকাফের বিরুদ্ধে, ও আমার দলিতের বিরুদ্ধে, ও আমার আদিবাসীর বিরুদ্ধে, ও আমার সংবিধানের বহির্ভূত কাজ করছে। ওকে আমি ভোট দিতে পারবো না। ঠিক তো নাকি? কিন্তু ওকে যে বকলমে পশ্চিম বাংলায় নিয়ে এসেছে তাকে ভোট দেবো কেন আমি? তাহলে কি গো? তাহলে আমাদের অদা করতে হবে কি, যে 2026 সালে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। আমি আপনাদের একটা কথা বলি, যতদিন পশ্চিম বাংলায় তৃণমূল ছিল না, বিজেপির নামগন্ধ খুঁজে পাওয়া যেত। যেই বিজেপি ক্ষমতায় আসলো, তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপির নামগন্ধ, বিজেপি কি জিনিস দল, বিজেপি নামক দলটা আছে আমরা জানতে পারলাম। দেখে কি নিয়ে আসলো? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো। আব্বাস সিদ্দিকী বলেনি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে, এটা বলেছিল শওকত মোল্লার নেতা নেত্রী।
তাহলে এই জবাবটা আমাদেরকে দিতে হবে। তাই বন্ধুগণ তৈরি থাকুন। তৈরি আছেন তো নাকি? আমার বিশ্বাস, আমার ভরসা যে ভাঙড়ের মানুষ 2021 সালে খামচিহ্নকে যতটা না লিড দিয়েছে, এবার আগামী 2026 সালে খামচিহ্ন ডবল লিড পেয়ে বিধানসভায় যাবে। কারণ 2021 সালে চারিদিকে মিথ্যা আওয়াজ, মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছিল। বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে, বিজেপিকে আটকাতে হবে। ফলে আমার অনেক মা বোনেরা, অনেক বয়স্ক বাপ ভাইয়েরা ভালোবাসিলেও ভোটটা তৃণমূলকে দিয়েছিল। এই 4 বছরে তারা বুঝে গিয়েছে তৃণমূল বিজেপি আলাদা নয়, এরা দিনের শেষে বিজেপি। তাই সুতরাং 2026 সাল আসছে, 26,151টি লিড শুধু থাকবে না। আমার ভরসা আপনাদের প্রতি, কারণ আপনারা বাজে ভাবে আমাকে ভালোবেসে স্নেহ দিয়ে ভরসা করে আস্থার সাথে আছেন। আপনাদের ভরসা, ভালোবাসা, আস্থা আমি ভেঙেছি ভাই, ভেঙেছি আমি, ভাঙিনি। তো আমার ভরসা, বিশ্বাস আগামী 2026 সালে নির্বাচনে খামচিহ্ন ডবল মার্জিন নিয়ে বিধানসভায় যাবে। কারণ একদিকে আমার মন্ত্রিত্ব, একদিকে আপনাদের ভালোবাসা, এইদিকে আমাকে নামে মিথ্যা মামলা, আপনাদের অপর দিকে আমার প্রতি স্নেহ। একদিকে আমাকে টাকার লোভ, অপর দিকে আপনাদের স্নেহ, আমাকে আপনাদের আস্থা। আমি বারবার এইগুলোকে আমি এড়িয়ে গিয়ে আপনাদের ভালোবাসা, স্নেহ, আস্থাকে আমি আঁকড়ে ধরেছিলাম, আছি এবং থাকতে। আমি বারবার আপনাদের কাছে পরাজিত হতে আমি প্রস্তুত আছি, কিন্তু ওদের কাছে আমি গিয়ে অন্যায়ভাবে জিততে আমি একবারও রাজি নয়, রাজি নয়, রাজি নয়। বন্ধুগণ, তৃণমূল আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, একটা মিথ্যাচার ছাড়া। কি সেটা? দুটো করবে, দুটো ভাঙড়ের জন্য দুটো। একটা হচ্ছে বিধায়ক কিছু করতে পারেনি, আর একটা কি করবে? ভোট কেটে বিজেপির সুবিধা। এই দুটো তো, দুটোর ওষুধটা আমি আজকে দিয়ে দেবো। দুটোর ওষুধ দিয়ে দিই আজকে। দুটো ওষুধ। প্রথম ওষুধ হচ্ছে, আমি ইতিপূর্বে বলেছি কি, যে আমার 5 বছর শেষ হওয়ার পূর্বেই বাড়ি বাড়ি চিঠি পৌঁছে, খামে ওদের অ্যালার্জি। ওরা পদ্ম ফুল বলছে করো বলে, বিজেপি কোনো সমস্যা নেই, খাম চিহ্ন করলি ওদের অসুবিধা। কারণ ফুলে ফুলে তলে তলে, আর খাম চিহ্ন ওদের 12টা বেজে 13টা করে দেবে। ওই জন্য ওদের দুর্নীতি খামে ভরে একদম গঙ্গায় ফেলে দেবে। যাক, আমি কি বলেছি, 5 বছর শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার সাথে সাথে আমি কি করব? খামে ভরে আমি কি কি কাজ করতে পেরেছি সেটা কি করব? বাড়ি বাড়িতে পৌঁছে দেবো। তৃণমূলের নেতার বাড়িতেও চলে যাবে। তবে একটা কথা, যদি সম্ভব না ওঠে, বাই চান্স যদি অসুবিধা হয়, তাহলে কি করব? প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার লাগিয়ে টাঙিয়ে দেবো যে বিধায়ক কি কি কাজ করেছে। রাতের অন্ধকারে তৃণমূলের বন্ধুরা এসে একবার করে দেখে চলে যাবে। ঠিক? এবার আমি আপনাদের তার সাথে বলে যাই, 60 লাখ টাকা এক বছরে, সেটা বেড়ে 70 লাখ টাকা হচ্ছে এক বছর একজন বিধায়ক খরচ করতে পারবে। 10 লাখ টাকা যে বছরে বেড়েছে, 293টা কোনো বিধায়কের ভূমিকা নাই, ভাঙড়ের বিধায়কের ভূমিকার জন্য 10 লাখ টাকা বেড়েছে। বুঝতে পারছেন? তা আমার 2023-24 অর্থবর্ষ সেটা বেড়েছে। আমি হিসাব করে দেখলাম, আগে ছিল 3 কোটি টাকা, এখন আমার এই 17 বিধানসভাতে আমরা 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করতে পারবো। আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি। এটা তো জানেন নওশাদ ভাইজান যে কথা বলে, কথার সাথে কাজের মিল রাখে। ফালতু প্রতিশ্রুতি দেব না, যতটুকু দিতে পারবো করতে পারবো ততটুকুই আমি প্রতিশ্রুতি আমি দিই। তো আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, 3 কোটি 30 লক্ষ টাকার 5 বছরের কাজ আমি ভাঙড়ের জন্য করতে পারবো। তবে একটা টাকা আমার হাতে আসবে না। ভাববেন না ভাইজান তাহলে সব টাকা নিয়ে নিল নাকি। একটা টাকা আমার হাতে আসবে না। আমি কাজের কথা ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার কাজটা বাস্তবায়ন করে দেবে এজেন্সির মাধ্যমে। এর মধ্যে আমার 2 বছর নষ্ট করে দিয়েছে ওরা। ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতি, 2 নম্বর পঞ্চায়েত সমিতি, 2 বছর আমার নষ্ট করে দিয়েছে। আমি ভেবেছিলাম ভাঙড়ে একটা অন্য ধরনের পলিটিক্স করব, যে আমার কাজটাই পঞ্চায়েত সমিতির মাধ্যমে করুক, অনেক ভালো কাজ হবে। কিন্তু কিছু কাজ করেছে, 2 নম্বরই কাজ করেছে। যাক, আমি আসি। তারপর আমি কাজ এখন চেঞ্জ করে দিয়েছি। আপনাদের বলে যাই, আমি ভাঙড়ের বিধায়ক বৈধ পন্থায় কাজ করতে পারবে না, এই ধরনের কিছু চ্যালেঞ্জ আমি হেরে যাব মনে হয়। আমি এই চ্যালেঞ্জ হারবো মনে হয়। আমি সমস্ত 3 কোটি 30 লক্ষ টাকার কাজ কোথায় কোথায় কি কি করতে চাইছি সবটাই আমার কাছে রেকর্ড আছে। আমি সেটা আমার তো নিজে হাতে করতে পারবো না, যেখানে দিতে হয় করার জন্য সেখানে আমি পৌঁছে দিয়েছি।
এবার যদি কাজ না করে সেটা আমার দোষ না সরকারের দোষ? এই বলেন, আমার দোষ না সরকারের দোষ? সরকারের কাছ থেকে আমরা জবাব নেব। তার আগেও আমি আপনাদের বলে যাই, সরকারের কাছ থেকে পরে জবাব নেবেন। আপনাদের বিধায়ক তো আমি যদি 3,30,00,000 টাকার মধ্যে 3 কোটি টাকার কাজ করতে পেরেছি, 30 লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি, আমি করতে পারবো না এরকম ব্যাপার নয়, ওরা করতে দেয়নি, তাহলে 30 লাখ টাকার লস ভাঙড়ের মানুষের হলো, সেই লসটা আমি বাড়ি থেকে এসে পূরণ করে দেবো, 30 লক্ষ টাকা আপনাদের হাতে আমি তুলে দেবো। শুধু তাই না, আপনাদের জানিয়ে যাই, এই 3,30,00,000 টাকার মধ্যে যদি 30 লক্ষ টাকার মাত্র কাজ করতে দিয়েছে, 3 কোটি টাকা ওরা কাজ করতে দেয়নি। কোথায় কোথায় কাজ হচ্ছে আমি এখন বলবো না। কেন বলবো না বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কাটমানি হয়ে যাবে। আমি চাই ভালো কাজ, ঠিক আছে, একদম আমি চাই ভালো কাজ, ওই জন্য বলবো না। আমি কখন বলবো বলেছি, এবার 3,30,00,000 টাকার মধ্যে শুধু 30 লক্ষ টাকার 3 কোটি টাকার কাজ করতে দেয়নি, তাতেও চিন্তিত হবেন না। আপনাদের বিধায়ক যাচ্ছে, এই লসটা আমি বাড়ি থেকে 3 কোটি টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষের হাতে দেবো। তবে একটা আমার দাবি আপনাদের কাছে থাকবে, এই 3 কোটি টাকাটা কিন্তু আপনাদের মাথায় কাজের জন্য ছিল। সরকারের লোক তৃণমূল কংগ্রেস অন্যায়ভাবে আপনাদের 3 কোটি টাকার কাজ আর 30 লাখ টাকার কাজ হোক আর 3 টাকার কাজ হোক করতে যদি না দেয়, এর জবাবটা দিতে হবে তো, দেবেন তো? এটা মাথায় থাকবে তো? তাহলে ক্লিয়ার হয়েছে যে ভাইজান রেডি আছে, যদি না কাজ করতে পারে টাকা দিয়ে পুষিয়ে দেবে, ভাঙড়ের মানুষকে দিয়ে দেবো, যাও। কিন্তু এর জবাবটা আপনারা দেবেন। আর একটা যেটা বলছে, আইএসএ ভোট কেটে বিজেপি সুবিধা করে দিচ্ছে। চলো, যদি ওদের কথাটা আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে, চলো তোমার কথাটাই ঠিক, তাহলে একটা এগ্রিমেন্টে আসো। এমনি তো আমাদের ছেলের নামে মিথ্যা মামলা অন্যায়ভাবে মারধর করছে, ওদেরকে আমাকে মারার একটা সুযোগ দিয়ে দিচ্ছে। কেমন সুযোগ? একটা এগ্রিমেন্ট হোক, যেখানে মমতা ব্যানার্জি সই করবে, যেখানে আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, লেখা থাকবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। কি গো, অসুবিধা আছে নাকি? কিন্তু ওই জায়গাতে মমতা নিচে আব্বাস সিদ্দিকী সই করবে, আবার লেখা থাকবে, কানটা খাড়া করে শুনে নিন, বিজেপির তৃণমূলের বন্ধুদেরকে শুনিয়ে দেবেন, ওখানে লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তোমাদেরকে কিন্তু মেনে নিতে হবে বাবু। অসুবিধা কোথায়? আমি যদি বিজেপিকে নিয়ে আসার চিন্তা ভাবনা করি, তাহলে আমি সই করব, আমার বড় ভাইজানকে আমি সই করতে দেবো? হ্যাঁ। আর যদি তৃণমূল বিজেপিকে আনার জন্য ভাইপো ভাইজিদেরকে তিহার জেল থেকে বাঁচাবার জন্য বিজেপিকে যদি বাংলায় জায়গা করে দেয়, ওরা সই করবে? তাহলে আজকের পর থেকে কি হবে? যদি সত্যিকারের অর্থে বিজেপিকে পশ্চিম বাংলায় আটকাতে চাই তৃণমূল, চলে আসুক, আব্বাস সিদ্দিকী সই করবে, ওইদিকে মমতা ব্যানার্জিকে ব্যবস্থা করুক, একদম কোডান কোড লেখা থাকবে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, যদি ওখানে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব। আমি আপনাদের বলছি, আপনাদেরও শাস্তি নিতে হবে না আইএসএফ এর ভাইদেরকে। আমি নওশাদ সিদ্দিকী, যদি আমি আপনাদের হয়ে বলবো, যদি আমরা প্রার্থী দিলে বিজেপি চলে আসে, তাহলে আমার পা দুটো উপর দিকে করে মাথাটা নিচের দিকে করে গাছে টাঙিয়ে যা মারবে সবটাই আমি মাথা পেতে মেনে নেব তৃণমূল বন্ধুদের জন্য। কোনো অসুবিধা আছে নাকি? ভয়ের ভয় আমি নির্দ্বিধায় কেন বলছি? আমার ভাই ভয় নেই, কারণ আমি তো বিজেপির বিরুদ্ধে আমার লড়াই, আর বিজেপিকে বাংলায় যে জায়গা দিয়েছে তার বিরুদ্ধে আমার লড়াই। তার যদি সেই জায়গায় লেখা থাকবে, এই কাঁচা কঞ্চি কে বলছিল এক্ষুনি, একটা কাঁচা কঞ্চি বলেছে, আর যদি সিট দিয়েছো তোমরা যেখানে ওখানে ভোট কেটে বিজেপি এমএলএ জিতেছে, তাহলে কি হবে গো? আমি বললে আবার খবর হয়ে যাবে, জ্বালা অনেক। কি বলছি বুঝতে পেরেছেন? প্রশ্ন করতে হবে না, মানুষকে বিভ্রান্ত করছে না, ভয় ভুল বুঝাচ্ছে না, প্রশ্ন করুন। 2021 সালে 77টি বিজেপি বিধায়ক জিতেছে, ক জায়গায় আইএসএফ ভোট কেটে জিতিয়েছে, আর ক জায়গায় তৃণমূল ভোট কেটে বিজেপি সুবিধা করেছে, সেই তথ্যটা বার করতে হবে তো ভাই। ওরা সই করবে মনে হচ্ছে? আমি বলছি, বলে যাচ্ছি, আমি তো চ্যালেঞ্জ করছি, ওরা চ্যালেঞ্জ গ্রহণ করবে। কেন করবে না বলো তো?
ওরা ফুলে ফুলে তলে তলে, ওই জন্য ওরা করবে না। আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, দিলীপ ঘোষের বিরুদ্ধে। ওরা কোনোদিন নেতাদেরকে বলতে শুনেছে নটোরিয়াস ক্রিমিনালটাকে প্রশ্ন করবেন আপনারা যদি সুযোগ পান গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যে শুভেন্দু অধিকারী যেভাবে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে যে আমাদের ঐক্য সেটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাকে ধরে জেলের মধ্যে কেন এখনো রাখুনি ভাই? বলবেন? কি বলছি, পশ্চিম বাংলা যদি শান্তি ফিরাতে চান, প্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দাও।